Straight from the center of the city, playing the best mix of music. 94.8 Capital FM. Turn the volume up, feel the magic. The beat goes on with fun and music. 94.8 Capital FM. রিমান্ড আলী আফতাবের সাথে সংবিধিবদ্ধ সতর্কীকরণ। আলী আফতাব আপনার জন্য বিপজ্জনক। হ্যালো লিসেনার, আপনারা শুনছেন ক্যাপিটাল এফএম 94.8 সপ্তাহ ঘুরে রিমান্ডের হার্ট সিটে। এবার কিন্তু আরো একজন তারকাকে নিয়ে উপস্থিত হয়েছি, আমি আফতাব, আর আমার সঙ্গে আছেন রিমান্ডের হার্ট সিটে আছেন। চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান জান জান, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি। চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা, কে ডাকে এভাবে? ভালোবাসার ফেরিওয়ালা, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি। ভালো লাগা সুর বাজবে তোমার মনে, আর বাঁধনহারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ। হ্যাঁ লিসেনার, আপনারা হয়তো বুঝে গিয়েছেন আমার রিমান্ডের হট সিটে কে আছেন। হ্যাঁ, আমার রিমান্ডের হট সিটে আছেন সেই ভালোবাসার ফেরিওয়ালা, সে হচ্ছে লাভগুরু এহতেশাম ভাই। আর আমার সঙ্গে সবসময় যে মানুষটি আমার সার্বিক সহযোগিতা থাকে, আমার সঙ্গে আছে রাশেদ ইমাম। রাশেদ, হ্যাঁ রাশেদ সবসময় ভালো আছে, আমি তো জানি রাশেদ সবসময় ভালো থাকে। রাশেদ, আমাদেরকে একটু বলে দিবে যে কিভাবে আসলে এসএমএসটা করতে হয়, বা আমাদেরকে, আমরা তো লাইভে অলরেডি চলে গিয়েছি, যে কিভাবে লাইভ টিউনিংটা করতে হবে একটু বলে দাও। যারা যারা আছেন এই মুহূর্তে ক্যাপিটাল এফএম 94.8 এর সাথে, তাদের সবাইকে আরো একবার আজকের রিমান্ডে স্বাগত জানাচ্ছি। এবং আপনি যদি ফেসবুকে আমাদের সাথে কানেক্ট করতে চান আপনাকে, তাহলে আমাদের ফেসবুক ফ্যান পেজ যেটি রয়েছে www.facebook.com/capitalfm94.8, সেখানে ফেসবুক লাইভে এখন আমরা আছি। লাইভে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। আর যদি কেউ লাভগুরুর কাছে আজকে আপনার অনেকদিন পরে আপনি আজকে তাকে সরাসরি পাচ্ছেন, তার কাছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি সেই প্রশ্নগুলো করতে পারেন। আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে লিখবেন CFM স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার প্রশ্ন, এবং সেই প্রশ্নটি লিখে পাঠিয়ে দেবেন 6969 নাম্বারে। আর আমাদের একটা টেলিফোন আছে, আপনি যদি ফোনে আমাদের সাথে কথা বলতে চান তাহলে সেই ফোন নাম্বারটি হচ্ছে 0255036659। ওকে, আমরা আসলে জেনে গিয়েছি যে আজকে রিমান্ডের হট সিটে যে মানুষটি আছেন, যে লাভগুরু আছেন, যাকে আপনারা দীর্ঘ 8টি বছর যাবৎ এই মানুষটাকে চিনেন, বিভিন্ন ক্ষেত্রে যে ভালোবাসাকে ফেরি করে বেরিয়েছেন। কেমন আছেন? আছি ভালো, ইনফ্যাক্ট এখন অনেক বেশি ভালো আছি। আপনার ভাই, আই এম রিয়েলি অনার্ড। রাশেদ ভাই, রিয়েলি অনার্ড। না, আমার কাছে অনেক ভালো লাগছে যে আমি একটা দিনের কথা, মানে আজকে আমি অফেয়ারে বলছিলাম যে আমি যে মানুষটিকে আজকে আমি রিমান্ডের হট সিটে বসাতে চাচ্ছি, সেই মানুষটার একদিন ভালোবাসার হট সিটে আমি বসেছিলাম। এক্স্যাক্টলি তাই। এবং আজকে সেই রিভার্স ওয়ে, আপনি চাইলেই, অবশ্য লাভ আমার একটাই যে আমি কোনো রকমের জ্যাকেট বা কোনো রকমের ব্লেজার ছাড়াই কিন্তু আজকে ঘামতে শুরু করেছি। আপনার রিমান্ডের হট সিটে কিন্তু আলাদা একটা টেম্পারেচার আছে, যেটা আমি খুব ভালোভাবে কিন্তু অনুধাবন করতে পারছি। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, আমি যে একদম আমরা সরাসরি আসলে আমাদের অনুষ্ঠানে আসলে ঢুকে যাচ্ছি, যেটা হচ্ছে আমি এহতেশাম ভাইয়ের কাছে আমার যে প্রশ্নটা, যেটা হচ্ছে রেডিও আমারে হচ্ছে আমার ভালোবাসা, তারপর হচ্ছে ঢাকা এফএম এ ভালোবাসার বাংলাদেশ, আর আমাদের ক্যাপিটাল এফএম এ সম্প্রতি আরেকটা শো আপনি শুরু করতে যাচ্ছেন, যেটা হচ্ছে ভালোবাসা উইথ গুরু এহতেশাম। আমি এই তিনটা ভালোবাসার প্রোগ্রামকে যদি একটু বলতে চাই যে আসলে কি ডিফারেন্ট আছে এই তিনটা লেয়ারে। ওকে, ডিফারেন্স অ্যাকচুয়ালি কিছুই নাই। আচ্ছা, কারণ ভালোবাসার যে বিভিন্ন রকমের রং আছে, যে কথাগুলো আমি আমার লিসেনারদেরকে বলতে পছন্দ করি, এবং প্রথমত থ্যাঙ্কস যে ক্যাপিটাল এফএম 94.8 বিট গোজ অন শুধু কিন্তু লোগো স্পিচ না, আমার ভেতরে কিন্তু সেটা একদম স্পষ্টত অনুরণিত হচ্ছে। সো এইটা প্রথম সুযোগ আপনার লাইভের মাধ্যমে ভিউয়ার্স এবং লিসেনারদের সাথে সরাসরি রুবরু হওয়া, তাদের সাথে কথা বলার। সো আমার ভালো লাগার কথাগুলো দিয়েই শুরু করতে চাই আফতাব ভাই। জি প্লিজ।
এবং আপনার কোয়েশ্চেনটা কিন্তু আমার মাথায় আছে যে কোনো পার্থক্য হয়েছে কিনা, কিনা হ্যাঁ। এই তিনটা রূপে। তিনটা রূপ। সো ভালোবাসার রূপগুলো যদি আমি এইভাবে ক্যাপচার করি, তোমার আমার অস্থির পৃথিবী, যা হবার হবে হোক, চলো দুজনে মিলেই দুদণ্ড থামি, চলো দুজনে মিলেই অজানা কোনো এক পথে নামি, জি। চলো দুইজন হাত ধরাধরি করে জীবনের কাছে একান্তে বসে কিছুক্ষণ কথা শুনি, তোমার ঠোঁটের পাশের ওই তিলটা আগের চাইতে অনেক বেশি স্পষ্ট, কই বহু বছরে মনোযোগ দিয়ে দেখে নিত আগে, আমাদের প্রিয় সন্তান 11-র পরে 12 বলতে পারে না, বলে 11, কত মিষ্টি শোনায়, আমার মায়ের হাতুর আঙ্গুলগুলো একদম হুবহু আমার মতো, এতদিনে বহুদিন পরে প্রথম আমার নজরে আসলো বা আমি খেয়াল করলাম, বর্ষণ মুখের সন্ধ্যা এত বেশি মিষ্টি হয়, দারুণ পূর্ণিমায় জ্যোৎস্নায় যেভাবে ভাসিয়ে দেয় চারিপাশ, সেটা যে এত বেশি অদ্ভুত দেখায়, বহুদিন পর খেয়াল করেছি সব। তাই মনে হয় যে শুধু ঊর্ধ্বশ্বাসে ছুটে চলা না এতেশাম, মাঝে মাঝে দুদণ্ড থেমে থাকার নামই বোধ হয় জীবন। সো তোমাদেরকে নিয়ে বহু বছর বহুদিন দুদণ্ড করে থেমেছি। আফতাব ভাইয়ের কোয়েশ্চেনের অ্যান্সারে সেটাই বলছি যে ভালোবাসার বিভিন্ন রকমের যে রূপ, বিভিন্ন রকমের যে রং, সেগুলোকে কিন্তু ক্যাপচার করার চেষ্টা করেছি। আচ্ছা। কখনো লাভগুরু ব্যানারে, কখনো গুরু এতেশামের ব্যানারে, কখনো শুধু এতেশামের ব্যানারে। আমি শুধু চেয়েছি আফতাব ভাই যে ক্যারেক্টারটা কন্টিনিউ করুক, এই ক্যারেক্টারটা প্রয়োজন আছে, কারণ এই ক্যারেক্টারের হাত ধরে বহু ভালো কিছু ঘটেছে কিন্তু। অবশ্যই। তো এই ক্যারেক্টারটাকে দাঁড় করানোর জন্যই কিন্তু নিরবিচ্ছিন্নভাবে চেষ্টা করে চলেছে আফতাব ভাই। আচ্ছা, তো এতেশাম ভাই যেটা হচ্ছে খুব ছোটবেলা থেকে আপনি আমরা জানি যে অভিনয় করতেন, তারপর হচ্ছে কবিতা লিখতেন, তারপর অনেক ডিবেট করেছেন, তারপর অনেকগুলি যে কলেজগুলোতে আপনি হচ্ছে মোটিভেটর হিসেবে কাজ করছেন। তো এই লাভগুরুর পথযাত্রাটা শুরু হলো কিভাবে? আমার যাত্রা ইনফ্যাক্ট আমার যে কোনো ব্যানারে মানুষের কাছে ইন্টারঅ্যাক্ট করা, মানুষের কাছাকাছি আসার একটা স্বপ্ন বরাবরের মতোই ছিল। আপনি যে ডিবেটের কথা বলছিলেন যে আই এম ফরচুনেট যে কোনো এক সময় ন্যাশনাল ডিবেটে চ্যাম্পিয়ন হওয়ারও সুযোগ আমার হয়েছিল। জি, হ্যাঁ। সো এই ন্যাকগুলো কিন্তু আমার মধ্যে অল্প বিস্তর কিছুটা ছিল, এবং আমার ইচ্ছে ছিল যে কোনো ব্যানারে মানুষের কাছাকাছি কিভাবে আসা যায়, মানুষের পাশাপাশি থেকে মানুষের ভালোবাসার কারণ কিভাবে হওয়া যায়। সো ফাইনালি যখন এই ধরনের সুযোগ আমার কাছে আসে, তখন আমার কাছে মনে হয় যে এটা একটা দারুণ প্ল্যাটফর্ম আফতাব ভাই, যেখান থেকে মানুষের একদম কাছাকাছি গিয়ে মানুষের জন্য কিছু করার সুযোগ তৈরি হবে। মানে সেই অস্ত্রটা কি তাহলে ভালোবাসা শুধু? একদম ভালোবাসা। কারণ আফতাব ভাই আমার কাছে তো মনে হয় যে পৃথিবীতে যত মরণাস্ত্র আর ক্ষেপণাস্ত্র তৈরি হোক না কেন, তার মধ্যে ভালোবাসা শুধু। ভালোবাসা এমনই এক অস্ত্র যা দিয়ে কিন্তু সমস্ত ভালো কিছু করা সম্ভব। আমাকে যদি আপনি ক্যাটাগরিক্যালি এক্সাম্পল দিয়ে বলেন, অনেক কিছু ঘটেছে আফতাব ভাই। আমার শুধু মনে হয় যে এই পথ চলা যেন কোনোদিন থেমে না যায়। আমি হেতেশাম, আপনি চাইলে আমার গুরু বলার দরকার নাই, আমি আই এম জাস্ট টার্ন, চাইলে আমার পশ্চাৎ দেশে দূরে একটা লাফিও দিতে পারেন, যাতে করে কিক করে আপনি আমাকে ক্যাপিটাল এফএম এই স্টুডিওর বাইরে ফেলে দিতে পারেন, বাট ওই ক্যারেক্টারটা থাকুক। অবশ্যই, অবশ্যই। গুরু নামে যে ক্যারেক্টারটা তৈরি হয়েছে গত 10-12 বছরে, সেইটা থাকুক। আচ্ছা। সেটার আদলে যে ভালো ভালো কাজগুলো হচ্ছে সেটা কন্টিনিউ হোক। মানুষ যে চরম ভালোবাসায় বেঁধে রেখেছে এই ক্যারেক্টারটাকে, সেইটা থাকুক। মিডিয়ার মাধ্যমে সবাই শুধু কনসার্ন আর প্রবলেমের কথা বলে, কিন্তু সেই সমস্যার সমাধানের কথা কেউ আসে। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার আমি বিনয়ের সাথে বলতে পারি, নট অনলি ইন বাংলাদেশ মিডিয়া, ওয়ার্ল্ড মিডিয়াতে চেষ্টা অন্তত করা হচ্ছে যে একটা সমাধানের পথে এগিয়ে যায়। সেই চেষ্টাটা আমরা থাকুক। ওই সময় দেখেছি আপনার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রানা প্লাজার যে ট্র্যাজেডি, রক্ত, যেখানে রক্ত দরকার ছিল সেখানে রক্ত, বিভিন্ন সোশ্যাল খুব অ্যাওয়ার্নিং প্রোগ্রামগুলো আপনারা অ্যাওয়ার্ড করেছেন আপনার প্রোগ্রামের মধ্য দিয়ে। কিন্তু সেই ভালোবাসার ওইটার মধ্যে কিন্তু মাঝে মাঝে অনেক মানুষের ভালোবাসা। আমার একটা অনুষ্ঠানের কথা এখনো মনে পড়ে, যেটা হচ্ছে যে একটা অনুষ্ঠানে তারা হাজবেন্ড ওয়াইফ ছিল কিনা আমি জানি না, দুইজন দুই গাড়িতে আসলো, তারপর সেপারেশন হয়ে গেছিল অলমোস্ট। হ্যাঁ, তারপর হচ্ছে একই গাড়িতে আপনার পাঠানো হয়েছিল। মানে আমি হেডস অফ, মানে এই অনুষ্ঠানটা মানে আমার কানে এখনো লেগে আছে এই প্রোগ্রামটার কথা। তো এই ভালোবাসার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেক ভালো অভিজ্ঞতা আছে, খারাপ অভিজ্ঞতা আছে। আমি যদি একটু নেগেটিভ সাইড দিয়ে মানে খারাপ অভিজ্ঞতার জায়গাটা কিরকম ছিল? খারাপ অভিজ্ঞতার তো প্রচুর জায়গা আছে, আমি ভালো জায়গাগুলো একটু বললেই খারাপের ব্যাপারগুলো চলে আসবে। আমি এক্সাম্পল অলরেডি আপনি কভার করেছেন। রক্ত দেওয়ার জন্য মানুষের মধ্যে যেরকম মানে এরকম বেপরোয়া হতে পারে, মানুষ যে এত বেশি ডেসপারেট হতে পারে, রানা প্লাজা ধসের সময় এই দৃশ্যটা আমি কাছ থেকে দেখেছি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রক্ত দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে উঠেছিল, খুনে হয়ে উঠেছিল। আমরা ও পজিটিভ ব্লাড এত বেশি পরিমাণে কালেক্টেড হয়েছিল, এনাম মেডিকেল থেকে যখন আমাদেরকে বলা হলো যে আপাতত রক্তের প্রয়োজন নাই, বাট পিপল ওয়ার সিম্পলি ক্রেজি। ওরা বলছিল যে না, গুরু বলেছেন সো আমাকে ব্লাড দিতেই হবে, আমি এসেছি কুমিল্লা থেকে বা নারায়ণগঞ্জ থেকে বা রংপুর থেকে।
তো মানুষের এই ভালোবাসার জন্য এই পরিমাণ বেপরোয়া হওয়া দৃশ্য আমি সেদিন কাছ থেকে দেখেছিলাম। হাজারো ব্যাগ আমরা রক্ত সংগ্রহ করেছিলাম এবং যৌথভাবে জাপান ফ্রেন্ডশিপ হসপিটাল ওদের সাথে আমরা যৌথভাবে এনাম মেডিকেলের কাছে রক্তগুলো পৌঁছে দিয়েছিলাম। আরও যদি এক্সাম্পল ক্যাটেগরিক্যালি কিছু বলি, প্রতি বছর আমরা ঈদে এই পথশিশুদের কাছে কাপড় পৌঁছে দিয়েছি 30,000 35,000 পিস কাপড়, এবং এগুলো কিন্তু কোনো ব্যক্তি বিশেষ অনেক বেশি করে দিয়েছে তা কিন্তু না, একটা দুইটা করেই কিন্তু এত পরিমাণ কাপড় আমরা কালেক্ট করতে সম্ভব হয়েছে। প্রতি শীতে আমরা হাজার হাজার কম্বল আমরা কালেক্ট করতে সক্ষম হয়েছি এবং শীতার্ত মানুষের কাছে এগুলো পৌঁছে দিয়েছি। সো এই পরিমাণ যে নিরবিচ্ছিন্ন ভালোবাসা, এই যে মানুষের যে আবেগের কথাগুলো বললেন, এটা কিন্তু আমি স্পষ্টত এখন মনে করতে পারছি যে ইজ অলরেডি বিন সেপারেটেড। সেই সম্পর্কটাকে আমরা ওই 1-2 ঘন্টার প্রোগ্রামের মধ্যে ওটা সেটেল ডাউন করে একসাথে ওদেরকে গাড়িতে করে পাঠিয়ে দিয়েছি। তখন তার ছেলে মেয়েদের যে কান্না, তাদের যে আনন্দশ্রু, দুইজনের যে ভালোবাসা, এর আসলে কোনো রকমের ব্যাখ্যাতীতের কোনো ব্যাখ্যা চলে না। আসলে এই ওই মুহূর্তের ব্যাখ্যা আসলে হয় না। একদম তাই। এরকম হাজারো ঘটনার এক্সপিরিয়েন্স করেছে এই গুরুর উপস্থিতিতে এই স্টুডিওগুলো, ভালোবাসার স্টুডিওগুলো। শুধু তাই না, আনাপ নামের একটা ছেলে, সুপার ট্যালেন্টের একটা ছেলে, তার ক্যাম্পেইন যখন আমরা শুরু করি ক্যান্সারের সাথে, সে এখনো যুদ্ধ করে চলেছে। আমি সেদিনও দেখলাম যে হঠাৎ করে আবার নাক দিয়ে ব্লাড আসছিল, মুখ দিয়ে ব্লাড আসছে। তো আমি হানাফকে বললাম, হানাফ তুই চিন্তা করিস না, আমি তোর সাথে আছি, আমরা তোর সাথে আছি, যত দূর যেতে হবে হানাফ যাবো। সেই ক্যাম্পেইনটা কিক করার পর মাসখানেকের মধ্যে প্রায় 1 কোটি টাকা কালেকশন হয়েছিল। এটা সম্ভব ভাই, এই দেশেই সম্ভব। দেশের মানুষ যে কি পরিমাণ পাগলের মতো ভালোবাসতে পারে। আর তখনই আমার মনে হয় যে গুরু নামের একজন ক্যারেক্টার থাকুক, আমি না থাকি, অন্য কেউ না থাকুক, গুরু ক্যারেক্টারটা থাকুক, এবং সেই ক্যারেক্টারটাকে ঘিরে যে প্রাতিষ্ঠানিক রূপ তৈরি হয়েছে আফতাব ভাই, সেটা থাকুক। একটা বারের জন্য আমি খুশি হচ্ছি না, গত 2 সপ্তাহ ধরে পাগলের মতো মানুষ আমাকে খুঁজছে। আপনি বিভিন্ন পেজগুলোতে ঘুরে দেখবেন, প্রত্যেকটা কমেন্টসের মধ্যে তাদের আহাজারি, তাদের দীর্ঘ নিঃশ্বাস, তাদের এই যে আমাদের এই পচা খারাপ একেবারে ফেক ওই গুরুটারই ফিরায় দাও, বাট এহতেশামকে ফিরিয়ে নিয়ে আসো। একবার আমি খুশি হইনি, শুধু খুশি হয়েছে যে গুরু ক্যারেক্টারটা টিকে আছে। না, আপনি যে কথাটা আসলে বলছিলেন এহতেশাম ভাই, আমি কথা রেশ ধরে আসলে বলি যে আসলে যে মানুষের কর্মটাই যেন আসলে থেকে যায়। হ্যাঁ, এই কর্মের জায়গাটা যে আপনি ভালোবাসার যে শোগুলো দিয়ে মানুষের এত কাছে গিয়েছেন, মানুষ আজকে অনেকটা সময় যে 2টা সপ্তাহ ধরে আপনাকে পাচ্ছে না, কিন্তু ওরা কিন্তু মানে মনের আকুতির জায়গা বলুন আর হচ্ছে খুব ফেসবুকে বলুন, সামাজিক বিভিন্ন যোগাযোগ সাইটে আপনাকে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু একটা রিউমার আসলে ছড়িয়ে যায় যে আসলে যে এটা ভালো গুরু, মন্দ গুরু, এটা প্রথম গুরু না সেকেন্ড গুরু, এই যে একটা কন্ট্রোভার্সি, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? অ্যাবসলিউটলি ডাজন্ট ম্যাটার, ইটস অ্যাবসলিউটলি ফ্রিকিং ডাজন্ট ম্যাটার যে কে ভালো কে সঠিক, কে খারাপ কে বেঠিক, কে ফেক কে অরিজিনাল। বাট এটা ম্যাটার করে যে ওই গুরুর আদলে সত্যি কোনো মানুষের কাজে আসছে কিনা, সত্যি কোনো মানুষের একটু উপকার হচ্ছে কিনা, সত্যি মানুষের যে কষ্টের জায়গাগুলোতে আছে সেই মানুষ সেই জায়গাগুলোতে কেউ মোটিভেশনাল একজন ক্যারেক্টার হিসেবে পাশে এসে দাঁড়াচ্ছে কিনা, যে মানুষটা একেবারে ধ্বংসস্তূপের কাছাকাছি এসে দাঁড়িয়েছে তার হাত ধরে তাকে তুলে নিতে পারছে কিনা, তাকে সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থেকে বিজয় ঘোষণা করার মতো সত্যিকারের বীরত্ব তার মধ্যে পয়দা করতে পারছে কিনা। সমস্ত মানুষগুলোকে নিয়ে এই যে তীব্র শীতে কাঁপছে পুরো দেশ। আমি আসার সময়ও দেখলাম একটা মা, তার শাড়ির আঁচলই হচ্ছে তার পুঁজি, তার বুকের মধ্যে, তার বুকের ওমের মধ্যে জড়িয়ে রেখেছে তার সন্তানটাকে। তার পুঁজি একটাই, তার বুকের ওম দিয়ে তার সন্তানটাকে বাঁচিয়ে রাখবে। তখন সেই মুহূর্তে কোনো গুরুর কথা, তার কণ্ঠস্বর, তার আহ্বান, তার টান যদি সেই মহব্বত পয়দা করতে পারে আরেকজন মানুষের মধ্যে, এবং সে যদি হাত বাড়িয়ে ভালোবাসার সে আঁচলে জড়িয়ে নিতে পারে, সে উষ্ণতা যদি দিতে পারে, এবং সেই মা এবং সেই বাচ্চা যদি বেঁচে যায়, এর চাইতে ইম্পর্টেন্ট আর কিছু হতে পারে। ইট অ্যাবসলিউটলি ডাজন্ট ম্যাটার যে কে ফেক কে অরিজিনাল, কে সঠিক কে বেঠিক, কে শুরু করেছিল কার শেষ করলো। বাট ইট ম্যাটার্স অ্যাকচুয়ালি যে কোনো মানুষ যদি এভাবে কিছু করে কোনো মানুষের ভালোবাসার কারণ হতে পারে। আর আপনার এই কোশ্চেন আমি ভুলিনি, যে কোশ্চেনটা আপনি করেছিলেন, আমরা এই কোশ্চেনে আসবো, এই প্রশ্নের উত্তরে আসবো। তার আগে হচ্ছে আমরা একটা বিরতি নিয়ে যাচ্ছি। আপনারা শুনছেন ক্যাপিটাল এফএম 94.8। আমাদের মানে আসলে মানে যে কথাগুলো আসলে লাভগুলোর মধ্য দিয়ে মুখ দিয়ে এহতেশাম ভাইয়ের মুখে আমরা শুনছিলাম, মানে মাঝে মাঝে গায়ে শির দিয়ে উঠছিল যে আসলে মানে ভালোবাসার মধ্য দিয়ে একটা মানুষের অনেকগুলো মানুষের কতটুকু মধ্যে যাওয়া যায়। আমরা সেই গল্পে আসবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি একটা বিরতি। আমাদের সঙ্গে থাকুন, ক্যাপিটাল এফএম এর সঙ্গে থাকুন। হ্যাঁ লিসেনার, এই মুহূর্তে যে রেডিওটা টিউন করে আছেন সেটা হচ্ছে ক্যাপিটাল এফএম 94.8, আর আমাদের সঙ্গে আছেন সে ভালোবাসার ফেরিওয়ালা লাভ গুরু এহতেশাম ভাই।
এহতেশাম ভাই, আমরা আসলে বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টি নিয়ে আসলে কথা বলছিলাম, পুরো অনুষ্ঠান মানে আপনার রেডিওর ক্যারিয়ারে যে অনুষ্ঠানগুলো অধিকাংশ হচ্ছে আমাদের এই জাগতিক বিষয়, ভালোবাসা, সমসাময়িক বিষয় নিয়ে। তো এই বিষয়ে কি আপনার কোনো আগে থেকে কি কোনো পড়াশোনা ছিল কিনা, বা কোনো কোনো কি বলে অভিজ্ঞতা জায়গা ছিল কিনা, যে মানে এই জায়গাটার মধ্যে পারদর্শিতার জায়গাটা আমি একটু জানতে চাচ্ছিলাম। না, একদমই না, অ্যাবসলিউটলি না। আমার মধ্যে জ্ঞান গরিমার যদি কথা বলেন, তখন এখনো কিন্তু বহু বছর, প্রায় যদি ছোটবেলা থেকেই চিন্তা করি, অনেক দিনই কিন্তু হলো এই মাইক্রোফোনের সাথে ভালোবাসা। রাইট, মাইক্রোফোন দেখলেই মনে হয় যেহেতু আমার একান্তেই কাছে সাউন্ড করবে না, তো অনেক মাইক্রোফোন কিন্তু হাত দিলে মানে ভালোবেসে হাত দিতে যাচ্ছিলাম আর কি মাইক্রোফোনের গায়ে। সো এই বিষয়টা কিন্তু একদম আর্লি এজ থেকে। তারপরও কিন্তু ভয় লাগে। ভয় এই কারণে লাগে যে আমার মধ্যে আসলে কিন্তু জ্ঞানের জায়গাটা কিন্তু এত প্রসারিত না। এই যে বলছিলেন যে কোনো রকমের কোনো এক্সপার্টিস বা কোনো রকমের কোনো পড়াশোনা বা অন্য কোনো কিছু আছে কিনা। তবে আমার কাছে যে জিনিসটা আছে বলে মনে হয় আফতাব ভাই, সেটা হচ্ছে যে দারুণ একটি কথা, মানুষ দেখতে এসেছিলাম ভবে, এমন জনম আর কি হবে। সো মানুষকে আমি খুব তীব্রভাবে অবজার্ভ করি, এবং আমার কাছে মনে হয় যে মানুষকে কাছ থেকে অবজার্ভ করা, মানুষের একদম পাশাপাশি যাওয়া, মানুষের ভালোবাসার সাথে নিজের ভালোবাসাকে মিশিয়ে ফেলা, মানুষের অনুভূতির সাথে নিজের অনুভূতিকে একদম কাছ থেকে কি বলবো সিনক্রোনাইজ করতে পারা, এই জিনিসটাকে মনে হয় খুব দারুণভাবে সাহায্য করে যখন স্টুডিওতে আমি এইসব বিষয়গুলো নিয়ে ডিল করি তখন। তো আমরা যদি একটু অন্য প্রসঙ্গে যাই, যেটা হচ্ছে যে মানুষটা ভালোবাসাকে নিয়ে এতভাবে রিসার্চ করে, যে ভালোবাসার গল্পগুলোকে এত সুন্দরভাবে, এই মানুষটার জীবনে ভালোবাসা কবে প্রথম আসলো? ভালোবাসা রিমান্ড কিন্তু প্রকৃতি অর্থে আসল রূপে আমি কখন আফতাব সাহেব তার স্বমহিমায় উদ্ভাসিত হবে। আচ্ছা, মানে সেই ভালোবাসার প্রথম রূপটা মানে এহতেশাম প্রথম কবে দেখলেন? ওকে, আমার যেটা হয়েছিল যে একজন দারুণ সুন্দর একটা মেয়ে ছিল, অসম্ভব রকমের কিউটের ডিব্বা। আমার কাছে মনে হচ্ছে যে সবকিছুকে বাদ দিয়ে তাকেই ঘুরে ফিরে আমি বিভিন্ন এক্সক্লুসিভ গিফট দিতে পছন্দ করতাম। তো অনেক কিছুই দিতাম গিফট হিসেবে। কত দিককার কথা বলছিলাম আমি, ওইখানেই আসবো আর অ্যাকচুয়ালি ওইখানে যাচ্ছি। তো বহু রকমের গিফট দিতাম, দিতে দিতে হঠাৎ মনে হলো যে এত মানুষ থাকতে তাকেই কেন গিফটগুলো আমি দিই, তার জন্যই কেন এত বেশি দুর্বলতা ফিল আমি করি। তখন বুঝলাম যে নিঃসন্দেহে সেই মানুষটিকে হয়তো আমি ভালোবাসি। বাট দিস ইজ সো আনফরচুনেট যে গল্পটা শুনে আপনি তৃপ্তি পাবেন না। যেটা চাই সেটা হচ্ছে আপনার স্ত্রী না, একদম আর্লি এজে, তখন আমি ক্লাস 1-এ পড়ি। সেটাকে প্রেমের পর্যায়ে কোনোভাবেই ফেলা তো যাই না, বাট আসলে একটা অ্যাটাচমেন্ট ফিল করতাম। তার নাম তো বলার কোনো অবকাশ রাখে না। ক্লাস 1-এই ওই দেখেছি, আর পরবর্তীতে কখনো দেখার সৌভাগ্য হয়নি। বাট আপনাকে একটা কথা লিটারালি বলতেই পারি যে আমার অ্যারেঞ্জ ম্যারেজ, তারপর আমি বলবো যে আপনাদের ভাবি বাড়াম, ইনফ্যাক্ট আমার সহধর্মিনী, তাকে বিয়ের পর থেকে যে দারুণ মায়ার বন্ধনে জড়িয়ে পড়েছি আমি, যতটুকু না ভালোবাসা, তার চাইতে অসম্ভব রকমের মায়া এই মানুষটার প্রতি। তাহলে কি মানে আপনার কাছে মানে বিয়ের আগে নয়, বিয়ের পরে ভালোবাসাটার মূল্যায়ন অনেক বেশি? একদম একদম। এবং এই ভালোবাসার কোনো সীমা পরিসীমা নাই আসলে। আমি যখন কথাগুলো লিখি বা এই কথাগুলো বলবার চেষ্টা করি, তখন কিন্তু লিটারালি আমার মানুষপটে মেয়েটি চলে আসে, সেই মানুষটি চলে আসে, সেই মানবিনীর আবির্ভাব ঘটে, যাকে আমি সত্যি ভালোবেসে বলি যে তোমার ঠোঁটের পাশের ওই তিলটা আগের চাইতে অনেক বেশি স্পষ্ট, এত মনোযোগ দিয়ে কখনো দেখিনি তো আগে। বা যখন বলি আমি যে চলো প্রিয়তমার হাতে রাখি হাত, চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি জানি তুমি শুনছো, তোমাকে স্পষ্ট দিয়ে বলি আসলে তোমাকে আমি অনেক ভালোবাসি। আচ্ছা, এই তো গেল ভালোবাসার গল্প। আমি যদি বলি জীবনে প্রেম করেছেন কখন? প্রেম বলতে আমি অলরেডি কভার করেছি, আসলে তো রিমান্ডে আছি আমি তো বলি আমার কাছে এখানে না আফতাব ভাই লিটারালি একটা কিন্তু সূক্ষ্ম রেখা, সীমা রেখা আছে। আমি বারবার যেটাকে রিমান্ড ভাবছি, আমি ভাবছি ইন্টারভিউ, রাইট? পরবর্তীতে আপনার কণ্ঠস্বর, শীতল অ্যাটিটিউড, আপনি কিন্তু আরো এগিয়ে যাচ্ছেন আপনার ফেসিয়াল এক্সপ্রেশনের জন্য। রাশেদ ভাই, এক্সপ্রেশনটা কাছ থেকে মানুষ দেখতে পারছে কিনা বা আমার লিসেনাররা দেখতে পারছে কিনা আমি জানি না। গত 1 বছর ধরে যেটি দেখে আসছি, তাতে এভাবেই আস্তে আস্তে তিনি তার লক্ষ্যে পৌঁছে যান। আচ্ছা, আমি অনেকগুলো প্রোগ্রাম কিন্তু নিজেও শুনেছি, অনেকগুলো প্রোগ্রাম আমি স্পেশালি লাইভে, বেশিরভাগ প্রোগ্রামে কিন্তু লাইভে আসে, সেগুলো আমি কাছ থেকে দেখেছি। আরেকটা ইনফরমেশন আজকে দিয়ে রাখি, আমি আমার রেডিও লিসেনারদেরকে একটা ইনফরমেশন দিই।
আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে আজকে এমন একজন মানুষের মধ্য দিয়ে আমার 1 বছর অনুষ্ঠানের পূর্তি করতে যাচ্ছি, যেটা হচ্ছে ঠিক জানুয়ারির 13 তারিখ আমার এই অনুষ্ঠানটার আমি পথ চলা শুরু করেছিলাম। আজকে 12 তারিখ, তারপরও আজকে যে অনুষ্ঠানটার আমি 1 বছর পূর্তি হলো, 1 বছর পূর্ণ করলো আমার এই অনুষ্ঠান। আমি প্রথম আসলে ভাবি নাই যে আসলে একটা রিমান্ড প্রোগ্রাম নিয়ে আসলে আমি 1 বছরের পথযাত্রা আসলে শুরু করতে পারবো কি না। আচ্ছা, আমরা শ্রোতাদের জায়গা থেকে বলি, আপনি রাশেদ ভাই পুরো রিমান্ডের টিম দে আর ড্যাম সাকসেসফুল, কারণ আমিও এই প্রোগ্রামটাকে আমি ফলো করি এবং আমি যেভাবে দেখি যে আপনি খুঁটিয়ে খুঁটিয়ে ভেতরের তথ্যগুলো নিয়ে আসেন, আপনার ফেসিয়াল এক্সপ্রেশনটা যেরকম কুল আর যে ধরনের অ্যাটিটিউড থাকে, কারো পক্ষে কিন্তু সম্ভব হয় না বাইপাস করে চলে যাওয়া। কারণ আমার কাছে মনে হয় যে আপনি বিনোদন সাংবাদিকতার সাথে বহুদিন যুক্ত, সেই পাপারাজি টাইপ মন মানসিকতা এবং অ্যাটিটিউড, এই গুণাবলী আপনাকে দারুণভাবে সাহায্য করে খুব ভালো বলেছেন শ্রোতাদের মনের মতো করে সেই রিমান্ড উপস্থাপন করতে। কারণ এই পথ চলা আসলে অনেক মানুষের সাথে অনেকটা বছর ধরে আসলে চলা, আসলে ওই চলার কারণে আসলে অনেক মানুষগুলোকে খুব কাছ থেকে দেখেছি, ওদেরকে জানার সৌভাগ্যটা আমার হয়েছে আসলে সেই জিনিসটার কারণে। আসলে আমরা অনুষ্ঠান থেকে একটু বেরিয়ে গেছিলাম, আমরা আসলে একটা মূল অনুষ্ঠানে আসলে ফিরে যাই। জন্মদিনের শুভেচ্ছা রিমান্ডকে, নামটা অদ্ভুত এবং নামের সাথে পুরো পারফরমেন্স কিন্তু অদ্ভুত। আমি বহু বছর এই রিমান্ডের পথ চলা দেখতে চাই, রিমান্ড যেমনই হোক না কেন আমরা সব উপভোগ করি ইনশাআল্লাহ। আসলে আমরা একটু যদি হয় এতেশাম ভাই, যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে আরেকটা কথা প্রচলন আছে, যেটা হচ্ছে যে ভালোবাসার গল্পগুলো যারা বলতে আসছে, আপনার এই পর্যন্ত বেশ কয়েকটা অনুষ্ঠান হয়েছে, যে অনুষ্ঠানগুলোতে অনেকেই হচ্ছে ফেক কিছু ভালোবাসার গল্প বলে, এটা কি আসলে সত্য? ওকে, আমরা যদি ওভারঅল টোটাল প্রসিজারটা আপনার সামনে উপস্থাপন করতে পারি খুব অল্প সময়ের মধ্যে, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু একটা ডেডিকেটেড প্যানেল আছে, যেখানে প্রায় 10 থেকে 12 জন বিভিন্ন সময়, এর সাথে আমাদের রেডিও এরিনাতে যে প্রোগ্রামের সাথে রিলেটেড প্রোডিউসারের নেতৃত্বে যারা আছে তারা তো কাজ করেই, এবং সেই সাথে ভলান্টিয়ার অ্যাক্টিভিটিজের জন্য কিছু লিসেনারও কিন্তু এটার সাথে যুক্ত থাকে। আমরা সরজমিনে কিন্তু সেইটার খোঁজ খবর করার চেষ্টা করি, যে গেস্ট আসবে তাদের সম্বন্ধে আমরা খোঁজ খবর নিই, দেন সেই প্রোগ্রামটার পর থেকে আমরা কিন্তু ফলো আপ প্রোগ্রাম কন্টিনিউ করি, দেন ফাইনালি একটা পর্যায়ে আমরা কিন্তু প্রোগ্রামটা করেই ছেড়ে দিই না, বরং এই ফলো আপের মধ্যে রাখি ওই গেস্টকে। সো খুব সম্ভাবনা কম থাকে তার মনের মাধুরী মিশিয়ে যে কোনো ইনফরমেশন সে স্টুডিওতে এসে উপস্থাপন করলো। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমিও কিন্তু কখনোই সেই গেস্টের সাথে ইচ্ছে করেই কখনো দেখা করি না। কারণ আপনি যে কথাটা বললেন, এই কথাটা কিন্তু একদম সত্যি, যে একই ফরম্যাটের এই প্রোগ্রাম বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে প্রচার হচ্ছে। দুঃখের কথা হচ্ছে যে অনেকেই কিন্তু রেকর্ডেড প্রোগ্রাম করে, বাট আমি খুব ভালো করে জানি মানুষের অবজারভেশন পাওয়ার এত বেশি মারাত্মক, মানুষ শুনলেই জানলেই একটু ঘুরে তাকালেই বুঝতে পারে কোনটা বানানো আর কোনটা সঠিক। এই কারণে আমি কোনোদিনই আজ অবধি আমার গেস্টের সাথে আমি আগে থেকেই কখনো কথা বলি না বা দেখাও করি না। আমার সাথে দেখাই হয় ওদের সাথে স্টুডিওতে, যাতে করে একদম র ডেলিভারি, র কনভারসেশন উপস্থাপন হতে পারে। কারণ আগে যদি আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা আসলে আমাকে অনেকে করতো, যে আসলে যে রিমান্ডের হট সিটে আসার আগে কি প্রশ্ন সম্পর্কে জানে কিনা গেস্ট। আমি বলছি প্রশ্ন কখনো, যেমন আপনার সাথে কিন্তু আমার সাথে দেখা হয় একদম। উত্তরটা আজকে লাভগুরু নিজেই দিয়ে দেখ যে এই প্রশ্নগুলো সম্পর্কে তারা নিজের কোনো ধারণা ছিল কি। একদমই তাই, আপনার সাথে আমার দেখাও কিন্তু আজকে হয়নি। আজকে মানে আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার মনে হয় 5 মিনিট আগে মনে হয় আপনি আমাদের, বাট আমার সুযোগ ছিল না আপনার সাথে কথা বলার, আপনি কথা বলার সুযোগ আমাকে দেননি। এই বিষয়গুলোই হয়ে থাকে অনুষ্ঠানে, এমনই। এবং এটাই হয়তো এই অনুষ্ঠানগুলোর বিউটি, কারণ পিপল চাই কিন্তু র ডেলিভারি, একদম আনকাট আনসেন্সার্ড কনভারসেশন। আর পিপলেও যে বললাম অবজারভেশন পাওয়ার এত মারাত্মক, এই ধীশক্তি অবজারভেশন পাওয়ার মানুষের এত বেশি মারাত্মক, এখানে স্মার্ট হওয়ার কোনো সুযোগ নাই। সেই কারণে আমরা ইচ্ছে করে এই কাজগুলো করি না, একদম সরাসরি স্টুডিওতে ঢুকে যাই। আচ্ছা, এদেশাম ভাই, আমি যদি একটু আপনার প্রফেশনালিজম একটু আরেকবার ঢুকি, যে আমরা ক্যাপিটালে আমরা যে নতুন অনুষ্ঠানটা আমরা আসলে সামনে দেখতে চাচ্ছি, মানে আমরা অনুষ্ঠানটা করবেন, যেটা হচ্ছে ভালোবাসা উইথ লাভগুরু এতেশাম। তো এবারে কনসেপ্টে কি কোনো চেঞ্জ আসবে কিনা? কনসেপ্টে কিছু কিছু চেঞ্জ আমরা নিয়ে আসবো, বাট সবচেয়ে বড় যেটা ব্যাপার, আমি সত্যি ব্লেসড আমাদের ক্যাপিটাল FM 94.8 এই অথরিটিস এবং যারা এটাকে নিরবিচ্ছিন্নভাবে প্যাট্রোনাইজ করছে এবং পাশে থাকছেন, তারা আমাকে যেভাবে ইন্সপায়ার করেছেন যে কাজগুলো আপনি করে যাচ্ছেন স্বল্প পরিসরে সেই কাজগুলোকে ব্যাপকতা দেন।
সেই কাজগুলোকে প্রসারিত করেন আচ্ছা। এবং এমন একটা উচ্চতায় আপনি নিয়ে যান, এর জন্য যত রকমের প্যাট্রোনাইজ প্রয়োজন, যত রকমের সাহায্য সহযোগিতার প্রয়োজন, আমরা ডেসপারেটলি আপনার সাথে আছি। জি। এই জায়গাটাই কিন্তু আমাকে সাহায্য করেছে এই প্রোগ্রামটা শুরু করতে এই চ্যানেলে। সো এটাই হচ্ছে আমার মেনলি আমার আগ্রহ বা ভিশনের জায়গা বা অ্যাম্বিশনের জায়গা, যে কাজটাকে আমি স্বল্প পরিসরে হয়তো শুরু করেছি বা কিছুটা ব্যাপ্তি নিয়ে আসতে পেরেছি, এবারে এইটাকে প্রসারিত করতে পারবো অনেক বড় করে, অনেক বড় ফ্রেমে, অনেক বড় পিকচারে মানুষ দেখতে পারবে আমাদের কাজগুলো। জি, কিছুদিন আগে আমি আমাদের একটা জাতীয় আমাদের দৈনিকে বাংলাদেশ প্রতিদিন একটা যখন নিউজটা করা হইলো যে লাভ গুরু এখন ক্যাপিটাল FM এ চলে আসলো, তখন আমাকে অনেকে SMS করলো। SMS এ আমাকে জানানো হলো যে লাভ গুরু তো গেল, ঠিক আছে, যে কনসেপ্ট তো একই হবে, এই একই কনসেপ্ট নিয়ে আর কত জায়গায় সে ফেরি করে বেড়াবে, এই প্রশ্নটা জিজ্ঞেস করতে বলা হয়েছিল। এই প্রশ্ন যদি আপনাকে করা হয় যে আসলে এই একই জিনিস কি আপনি এখানে অলরেডি আমরা আমাদের লিসনাররা এটা একটু সম্পর্কে জেনে গিয়েছে যে আসলে ওইখানে ব্যাপকতার জায়গাটা একটু বেশি থাকবে, আরো অনেক কিছু থাকবে। তো এটাকে যদি এভাবেই বলা হয় যে আসলে কি এখানে একই জিনিস থাকবে না আরো কিছু জিনিস ঢুকানো হবে বা নতুন কোনো ইমপ্লিমেন্টেশন এখানে করা হবে? একদমই না। এবং আমি প্রথম কথাটা বিনয়ের সাথে আফতাব ভাই বলতেই পারি যে ভালোবাসার রং কখনোই কিন্তু ফিকে হয় না। জি, আমি যে ভালোবাসার রং নিয়ে কাজ করছি, জি। যে ভালোবাসার রিপ্রেজেন্টেশন করার চেষ্টা করছি, জি। আমি এতেশাম না, গুরু এতেশামের ব্যানারে, সেই ভালোবাসার রং কিন্তু কখনোই ফিকে হওয়ার না আফতাব ভাই। এক্স্যাক্টলি। বাট আপনি যে কথাটা বলছেন যে আমাদের এই প্রোগ্রামের প্রডিউসার ইন্তেজার, জি। আমরা অলরেডি আমাদের টিম নিয়ে, যে টিমটা এটার জন্য ডেডিকেটেড, অলরেডি আমরা বহুবার মিটিং করেছি, বহুবার এটা নিয়ে কথা বলেছি। আমরা এমন কিছু সারপ্রাইজ নিয়ে আসছি, এমন কিছু মোড়ক উপস্থাপন করতে যাচ্ছি ক্যাপিটাল FM থেকে। এই প্রোগ্রামটা আমার মনে হয় আমার লিসেনাররা যারা আমাদের প্রোগ্রামটি শুনে, নতুন বা পুরাতন, তারা ভালোবাসা এবং ভালো লাগায় ফ্লাডেড হয়ে যাবে। আই জাস্ট গ্যারান্টি ইউ। ইনশাআল্লাহ। কারণ শুধুই প্রেম ভালোবাসা, শুধুই তাত্ত্বিক আর ভাব গম্ভীর্যের কথা না, মাস্তিতেও কিন্তু ভরিয়ে রাখবো। আই জাস্ট গ্যারান্টি ইউ। হ্যাঁ লিসেনার, আপনারা শুনছেন ক্যাপিটাল FM 94.8 আর অপেক্ষায় থাকুন লাভ গুরু এতেশামের নতুন অনুষ্ঠানের জন্য। কিন্তু এর মাঝে আমি নিয়ে নিচ্ছি একটা বিরতি, ফিরে আসছি একটা গানের পর। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, ক্যাপিটাল FM এর সঙ্গে থাকুন। রিমান্ড আলী আফতাবের সাথে। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, আলী আফতাব আপনার জন্য বিপজ্জনক। হ্যাঁ লিসেনার, আপনারা শুনছেন ক্যাপিটাল FM 94.8 আর আমাদের রিমান্ডের হট সিটে তো আছে যে মানুষটি, সে ভালোবাসার ফেরিওয়ালা লাভ গুরু এতেশাম। তার আগে আমরা রাশেদ, আমরা কি কিছু SMS পড়বো? হ্যাঁ, আমরা কিছু SMS আমরা এখন একটু পড়বই। তার কারণ হচ্ছে যে অনেক বন্ধুরা আমাদের সাথে ফেসবুক লাইভে যারা আমাদের সাথে রয়েছেন, তারা অনেক দিন ধরেই গুরুকে খুঁজছেন। তাদের কথাবার্তায় তেমনটি আমরা দেখতে পাচ্ছি। ইমরান আছেন আমাদের সাথে, মাসুদ রানা আছে, প্রাণের জান ভালোবাসার ফেরিওয়ালা, জীবনের চলার পথ সহজ করে দিয়েছেন, জীবনের অর্থ কি বুঝিয়ে দিয়েছেন, কষ্ট কি হাহাকার কি বুঝিয়ে দিয়েছেন, এমন অসংখ্য টেক্সট আমরা দেখছি। আই লাভ ইউ গুরু। এরপরে গুরু অনেকদিন পর আপনাকে শুনছি, খুব ভালো লাগছে, এতদিন কোথায় ছিলেন। এরপরে মধুর কণ্ঠটি অনেকদিন পর শুনছি, হৃদয় ছুঁয়ে যাচ্ছে, গুরু এতেশাম আফটার এ লং টাইম। এরপরে সৌদি আরব থেকে আমাদের এক বন্ধু শুনছেন, তিনি মুকুল, তিনি আমাদের সাথে আছেন। তারপরে আমাদের সাথে রয়েছেন ঝরা পাতা, তিনি লাভ ইউ জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন। এতদিন কোথায় ছিলেন, এই প্রশ্নটি অনেক বেশিবার আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটি কথা, সেটি হচ্ছে যে সারা দেশব্যাপী রেডিও ক্যাপিটাল 94.8 এর নেটওয়ার্ক কভারেজ তারা চাচ্ছেন এবং আমরা চেষ্টা করছি খুব দ্রুত সেটি দেওয়ার। আমরা খুব অল্প সময়ে, আরো খুব অল্প সময়ে সারা বাংলাদেশে আসলে এই নেটওয়ার্কটা পৌঁছে যাবে। আর আপাতত আসলে আমরা সেই চেষ্টাটি খুব দ্রুত করছি আপনাদের জন্য। রাশেদ ভাই, আমি ডিমান্ডের এই চেয়ারে বসে কি, হট সিটের চেয়ারে বসে কি আমি কোনো কোয়েশ্চেন করতে পারি আপনাদের? কোয়েশ্চেনটা কিন্তু আমারও, যে লিসেনারদের প্রচুর কোয়ারিজ যে আমি কিভাবে শুনতে পাবো, এখানে তো ক্যাপিটাল FM এর নেটওয়ার্ক আসে না। সো আমাকে যারা শুনে অভ্যস্ত, তারা লিটারালি আমাকে যেহেতু শুনতে পেত, সেই জায়গাটা কিভাবে পরিষ্কার করা যায়। আমরা বলেছি যে ক্যাপিটাল FM 94.8 যারা নেটওয়ার্কের মধ্যে আছো তারা তো শুনতে পাচ্ছ, আর যারা নাই তারা কিন্তু চাইলে প্লে স্টোর থেকে ক্যাপিটাল FM দিয়ে সার্চ দিলেই আমাদের অ্যাপসটা পাচ্ছ, ডাউনলোড করেই তোমরা শুনতে পারো। অবশ্যই। এছাড়া হচ্ছে এই রেডিওটার বয়স খুব অল্প। হ্যাঁ। আমরা কিছুদিন 2 তারিখ, আমার কোয়েশ্চেনের জায়গাটা ওইটাই অ্যাকচুয়ালি 2 তারিখে আমরা আসলে 1 বছরে মানে 1 বছর শেষ করে দ্বিতীয় বছরে পা রেখেছি। তো আমরা আশা করছি যে আমাদের সিও স্যার আমাদেরকে খুব আশ্বস্ত করেছেন যে খুব অল্প সময়ের মধ্যে আসলে এই নেটওয়ার্কিংটা সারা দেশ জুড়ে ছড়ানোর একটা প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। আমরা সেই প্রক্রিয়ার মধ্যে আছি এবং যারা
শুনতে পাচ্ছেন না তাদের জন্য বলতে চাই, আপনি আমাদের ফেসবুক থেকে, আমাদের ফেসবুক পেজ থেকে ফেসবুক লাইভ শোনার একটি অপশন রয়েছে, সেটি শুনতে পাবেন। আমাদের ওয়েবসাইট রয়েছে www.radiocapital.fm, সেখানেও আপনি শুনতে পারেন। সো আমরা যতগুলো মাধ্যম রয়েছে আমরা চেষ্টা করছি, আর তরঙ্গের মাধ্যমে আপনাদের কাছে খুব দ্রুতই আমরা পৌঁছে যাব, সেই কথাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেটা আসলে বলছিলাম, অনেক মানুষের যে আকুতির জায়গাটা আসলে আমরা আসলে এই এসএমএস গুলোতে আসলে পাচ্ছিল, যে এই ভালোবাসার জায়গাটা আসলে মানে আপনি কিভাবে ফিল করেন যে মানুষের ভালোবাসার এই জায়গাগুলো? আপনার ভাই ভীষণ কষ্ট লাগে, ভীষণ কষ্ট লাগে হেতেশামের জন্য না, কষ্ট লাগে ওই ক্যারেক্টারটাকে ঘিরে মানুষের এই যে উথাল পাথাল ভালোবাসা সেইটার জন্য। আপনার ভাই আপনি নিজেও অনেক পপুলার একজন মানুষ, আমাদের মতো যারা বিখ্যাত হওয়ার চেষ্টা করছি বা বিখ্যাত হয়ে আছি তাদের কাছে আপনি প্রাণের মানুষ। আপনি নিজেও এই ফিলটা অনুভব করতে পারবেন আফতাব ভাই, অবশ্যই, যে মানুষের ভালোবাসার কারণ যদি অল্প পরিসরে আপনি হন, তারপর থেকে যদি আপনি ভালোবাসার জায়গা থেকে আপনাকে সরিয়ে দেয়া হয়, তাহলে সে মানুষটা কিন্তু ছটপট করতে থাকে। অবশ্যই বিশ্বাস করেন, একটা রাতও ঠিক মতো ঘুমোতে পারছি না। প্রত্যেকটা রাতেই এই ভালো লাগা ভালোবাসার স্মৃতিগুলো দারুণভাবে আমাকে আলোড়িত করছে, এবং আমি একদম মুখে আছি, পাগলের মতো হয়ে আছি, তাদের ভালোবাসায় বুঁদ হয়ে আছি যে কখন আসবে সেই মহেন্দ্রক্ষণ, দ্য 18th জানুয়ারি, যেখানে ভালোবাসা গুরু হেতেশাম এই প্রোগ্রামের থ্রু দিয়ে, এই মাইক্রোফোন দিয়ে, এই ধারের মাধ্যমে, এই ক্যাপিটাল FM এর মাধ্যমে, 94.8 এই ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমি তাদের কাছে পৌঁছে যাব। যাদের কাছে পৌঁছতে এখন আপাত দৃষ্টিতে পারছি না, তাদের কাছে ক্যাপিটাল FM এর অ্যাপস দিয়ে আমি পৌঁছে যাব। এবং অলরেডি আমি আশ্বস্ত হয়েছি, অসম্ভব রকমের খুশি হয়েছি এটা ভেবে যে খুব শীঘ্রই ক্যাপিটাল FM তার নেটওয়ার্ক প্রসারিত করবে পুরো বাংলাদেশ জুড়ে। এবং এই জায়গাটার জন্য একদম মুখে আছে আফতাব ভাই, পাগলের মতো মুখে আছি যে কত তাড়াতাড়ি আমার এই ভালো লাগা ভালোবাসার জন্মান্তরের এই সম্পর্ক আমার লিসেনারদের সাথে সেটা আবার রিস্টাবলিশড হবে। এটা আর তো বেশি দিন নাই, যে আর কিছুদিন, অল্প কিছুদিনের মধ্যে আসলে আমরা। বাই দ্য ওয়ে থ্যাঙ্কস যে আমি আরো আগে সুযোগ পেয়েছি আপনার রিমাইন্ডার থ্রু দিয়ে। আপনাকে এবং রাশেদকে থ্যাংক ইউ যে আমি আমার লিসেনারদের সাথে স্বল্প পরিসরে হলেও কমিউনিকেট করার সুযোগটা পাচ্ছি, এবং এত বড় প্ল্যাটফর্ম আমি ইউজ করার সুযোগ পেয়েছি। আরেকটা জিনিস হচ্ছে, যে মানুষটা আমাদের এখানে আসলে একটা অনুষ্ঠান করবে, তাকে আসলে একটু প্রাথমিকভাবে আসলে যে মানুষের একটু যাচাই বাছাই করা উচিত, সে যাচাই বাছাইয়ের জায়গার জন্য আমাকে আসলে কর্তৃপক্ষ রিমান্ডের হটসেটে আপনাকে বসাতে বলা হয়েছে, আর আমি সেই কাজটা মানে করার জন্য ট্রাই করছি আর কি। প্লিজ অ্যাট লিস্ট পাস মার্কটা দেন, কারণ আমি যে কোনো মূল্যে ওদের সাথে, আমার লিসেনারদের সাথে, আমার ফ্যান ফলোয়িং বা ওদের সাথে আমি কমিউনিকেট করতে চাই। একবারে যদি সুযোগ না দেন, আমি কথা দিচ্ছি রিমান্ডের বাইরে কিন্তু স্টুডিওর বাইরে মাইক নিয়ে বসে যাবো আমি। না, অবশ্যই 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 অবশ্যই। আরেকটা জিনিস হচ্ছে যে ব্যক্তি এই মানুষটাকে কোন নামে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করেন, যে আরজে হিসেবে, একজন কর্পোরেট লেভেলের একজন মানুষ হিসেবে, না একজন গুরু হেতেশাম হিসেবে? ওকে, লেট মি কারেক্ট মাইসেলফ, তিনটার একটা আমার সাথে যায় না। পুরো পরিপূর্ণ কর্পোরেট এখনো হয়ে উঠতে পারিনি, যদিও একটা বহুজাতিক কোম্পানিতে আমি জব করছি বহু বছর, এখনো পুরো দস্তুর কর্পোরেট হতে পারিনি। আমার ফিতরাতেই হয়তো নাই, আমার ব্যক্তিত্বের সাথে সাংঘর্ষিক হতে পারে, পুরো দস্তুর হয়ে উঠিনি। আর কর্পোরেট জবও করেন? জি, আমি ওই বহুজাতিক কোম্পানিতে আছি, সেই কথাই বলছিলাম। আর গুরুর যে জায়গাটা বললেন, আমি ব্যক্তি হেতেশাম কোনোভাবেই ওই যোগ্যতা রাখি না, মিনিমাম যোগ্যতা আমার মধ্যে নাই যে গুরু বলে আমাকে ডাকা যেতে পারে, বা আমাকে মানসিকতা বলেন, চরিত্রগত ব্যাপার বলেন, বা অ্যাটিটিউডের ব্যাপার বলেন। আমি অনেক শর্ট টেম্পার্ড ফালতু টাইপের একজন মানুষ, যার সাথে গুরু ব্যাপারটা কোনোভাবেই যায় না। সো এটাও আমি ডিজার্ভ করি না। আর থার্ড ওয়ান আপনি বলেছিলেন যে ব্যক্তি মানুষ হিসেবে, অফকোর্স ব্যক্তি মানুষ হিসেবে যদি ভালো লাগা ভালোবাসার কিছু কারণ হতে পারে, সেটা যে কোনো মানুষের জন্য তো অনেক বড় একটা ব্লেসিং। অবশ্যই অবশ্যই, আসলে ওই ব্যক্তির পরিচয় জায়গাটাই আসলে মানুষকে একটা সময় অনেক উপরে নিয়ে যায়। আচ্ছা, আমরা যদি আরেকটু জায়গাতে আরেকটা জিনিস আপনার বিষয়ে বলতে চাই, যেটা হচ্ছে যে হেতেশাম ভাই, যে আপনি তো প্রচুর ফান করেন, আজ কি হলো? আপনি কি ভালো লাগা ভালোবাসার এসব সাত কারণ নিয়ে বেশি সিরিয়াস হয়ে গেলেন? ভালোবাসার সাত কারণ নিয়ে আসলে সিরিয়াস হচ্ছে না, আমি হচ্ছে এই সময়ে আমাদের এই রেডিও ইন্ডাস্ট্রিতে যেহেতু 8টা বছর আপনি কাটিয়ে দিলেন অনেক এই ইন্ডাস্ট্রিতে, যে স্পেশালি রেডিওর কোন বিষয়টা আসলে আরো ভালো করা উচিত বলে আপনি মনে করেন? আমার কাছে এখনো ভালো লাগে আফতাব ভাই। না, আপনি কোয়েশ্চেনটা এত গভীর টাইপ কোয়েশ্চেন করেছে জন্য সময় নিয়েছে, কথা খুঁজে পাচ্ছি না তা কিন্তু না। আচ্ছা, ঠিক আছে। ওই যে থাকে না, আপনার কাছে কতটুকু ভালো লাগে এই দৃশ্যগুলো আমি জানি না, যে দৃশ্যগুলোর কথা এখন বলবো। আঁকাবাঁকা মেঠো পথ, শান্ত নদী, তপ্ত দগ্ধ মাটি, ঝুম বৃষ্টি, হঠাৎ নাকে এসে লাগা মাটির সোদা গন্ধ, বিস্তৃত আকাশ, বিস্তীর্ণ সমুদ্র, এসব ভালো লাগা ভালোবাসায় কিন্তু বহুমাত্রিক রূপ নেয়
যখন ভালোবাসার মানুষটা শক্ত করে আমার হাতটা পাশে এসে ধরে। এই অনুভূতিগুলো আমাদের কাছ থেকে কেউ যেন কেড়ে না নেয় আফতাব ভাই। আমরা কোথায় যেন ছুটছি, যেখানে অস্তিত্বের জায়গাগুলো, শেকড়ের জায়গাগুলো কোয়েশ্চেনের মধ্যে চলে আসছে। আমি আধুনিক হতে চাই আফতাব ভাই, আধুনিকতার একদম চরম শিখরে পৌঁছাতে চাই, বাট আমার শেকড়কে হারিয়ে না, আমার অস্তিত্বের জায়গাটাকে বেমালুম ভুলে গিয়ে না। এই জায়গাতে একদম সূক্ষ্ম একটা সীমারেখা আছে, এটা যেন আমরা অনেকেই অনেক জায়গা থেকে অতিক্রম করার চেষ্টা করছি। এই জায়গাটা অতিক্রম না করেও কিন্তু আধুনিকতার চরম শিখরে পৌঁছানো যায়, যেখানে আমার অস্তিত্বকে, আমার আমিত্বকে, আমার বাঙালিয়ানাকে, আমার আমিকে সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং ভালোবাসবে। অবশ্যই আমি মনে হয় বুঝাতে পেরেছি। অবশ্যই আমি বুঝেছি। আরেকটা জায়গা থেকে যদি আমি একটা প্রশ্ন করি, যেটা হচ্ছে আজ থেকে এই রেডিও ইন্ডাস্ট্রিতে যে প্রথম দিকে শুরু হওয়ার যে সময়ে রেডিও প্রতিটা অনুষ্ঠান যে জনপ্রিয়তা জায়গাটা দখল করে আসছিল, কিন্তু সময়ের কালের স্রোতে আমার মনে হচ্ছে সেই জনপ্রিয়তাটা গুলো কমে যাচ্ছে রেডিওগুলোর। এটার মেন কি কারণ হতে পারে আপনার? কারণ ওইটাই, যে এটার উত্তর দিয়ে শুরু করেছিলাম আপনার লাস্ট ইমিডিয়েট কোয়েশ্চেনে, সেটা হচ্ছে যে শেকড় থেকে যদি আপনি দূরে যাওয়ার চেষ্টা করেন, সাময়িকভাবে হয়তো একটা ভাইব্রেশন ক্রিয়েট করতে পারবেন, কিন্তু মানুষ কিন্তু আপনার কাছ থেকে একটু নিজেকে সরিয়ে নিয়ে যাবে। আপনি যদি সত্যিও নিরনের মধ্যে বসবাস করেন আর নিরন দিয়ে মনের মধ্যে যদি যাওয়ার চেষ্টা করেন, তাহলে কোনোদিনই সেই জায়গা থেকে সে সরে আসবে না। সো আমি আপনাকে সবাইকে সাথে নিয়ে আধুনিকতার চরম শিখরে পৌঁছাতে চাই। যেভাবে পৃথিবী বদলাচ্ছে, সে বদলে আমরাও শরিক হতে চাই, বাট আমি আমার আমিত্বকে পুঁজি করে, এই বাঙালিয়ানাকে সাথে করে, তাহলে কোনোদিন মানুষ আপনাকে পেছনে ফেলে যাবে না, আপনাকে ভুলে যাবে না। শব্দ হচ্ছে একটা ক্যারিশমেটিক পাওয়ার, টোন, আওয়াজ হচ্ছে স্রষ্টার দেওয়া দারুণ এক ব্লেসিং। আপনি চাইলেই মানুষের মনের মধ্যে ঘর করতে পারবেন, সেই সুযোগ এখনো আছে। শুধুমাত্র ওই শেকড়কে যদি আপনি আগলে রাখেন, সেক্ষেত্রে আমার অবজারভেশন এগুলো আর কি, আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা। অবশ্যই। ওকে লিসেনার, আপনারা শুনছেন ক্যাপিটাল এফএম 94.8। আমরা হচ্ছে অনুষ্ঠানের সর্বশেষ একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পর, খুব ছোট একটা বিরতির পর ফিরে আসছি। আমাদের সঙ্গেই থাকুন, ক্যাপিটাল এফএম এর সঙ্গেই থাকুন। রিমান্ড আলী আফতাবের সাথে সংবিধিবদ্ধ সতর্কীকরণ। আলী আফতাব আপনার জন্য বিপজ্জনক। হ্যাঁ লিসেনার, আপনারা শুনছেন ক্যাপিটাল এফএম 94.8 আর আমাদের রিমান্ডের হট সিটে তো আছেন লাভগুরু এতেশাম। আচ্ছা এতেশাম ভাই, আসলে অনেক গল্প আমরা করলাম, যে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আসলে কথা বলার চেষ্টা করলাম। একটা মিডিয়াতে একটা ধারণা আছে, যেটা হচ্ছে যে মানুষগুলো ভালোবাসার কথা বলে, সে মানুষগুলোর প্রতি নাকি আলাদা ধরনের ভালোবাসার ফ্যাসিনেশন জায়গা তৈরি হয়, তারপর হচ্ছে তাদের অনেক ধরনের প্রপোজাল আসে। তাহলে আপনার কি এরকম কোনো প্রপোজাল কি মানে এসেছে কিনা, আমি একটু জানতে চাচ্ছিলাম। যে প্রত্যেক ডেলিভারিতে রিমান্ড, তার সাথে যে লোগো স্পিচটা যাচ্ছে যে আফতাব স্বাস্থ্যের জন্য হানিকর না মানুষের জন্য হানিকর, আমি ওইটাই ভাবছি যে স্বরূপে আবির্ভূত হচ্ছে না কেন। ও এনিওয়ে, আপনার যদি প্রশ্নের উত্তর বলি, যে ভালো শোনাবে না, বাট ইটস ট্রু যে আমি ব্যক্তি মানুষটা কিন্তু আসলেই ভালো না। এবং আমি ব্যক্তি মানুষটার সব দিক দিয়ে আসলে খুব দুর্বল প্রকৃতির একজন মানুষ, দুর্বল চিত্তের একজন মানুষ। মানে ভালোবাসা প্রস্তাব পেলে গলে যাচ্ছে, দুর্বল হয়ে যায়, কেমন চেনচেনে ব্যথা অনুভব হয়, মনে হয় যে ভালো লাগা ভালোবাসায় হারিয়ে যায়। আর কত সন্ন্যাসীর পাটে থাকবো, হিমালয়ের পাদদেশে কি চলে যাব, নাকি মানুষের ভালোবাসায় মনের মধ্যে ঘর করব, এগুলোই ভেতরে কাজ করে। বাট সত্যি কথা বলতে যে ভয় লাগে, মানুষ যে শ্রদ্ধা করে এই বেকুবটারে, এই জায়গাটা যেন কোনোভাবে আমার কাছ থেকে চলে না যায়। দুঃস্বপ্নে আমি এটা কল্পনা করতে পারি না। অ্যাটলিস্ট যে একটা শায়রি আছে না, যে মেহেদি রং লাতি হে সুখ জানে কি বাত, আর মোহাব্বত ইয়াদ আতি হে বিছড় জানে কি বাত। তো এই যে গত 2 সপ্তাহ আমি প্রোগ্রামে নাই, এই বিচ্ছেদ আমাকে বুঝিয়ে দিয়েছে যে কত বেশি শ্রদ্ধা এবং ভালো লাগা ভালোবাসায় এই গুরু ক্যারেক্টারটাকে মানুষ জড়িয়ে রেখেছে। বিচ্ছেদের মাঝে কে আপনাকে সঙ্গ দিয়েছে? আমি ওইটাতে আসছি তো ওই কারণে ওই শ্রদ্ধা জায়গাটা হারাতে মন চায় না আফতাব ভাই। তাই গত 10-12 বছরে স্টারডাম যতটুকুই আমার থাকুক না কেন, আমি নিজেকে বেঁধে রেখেছি, লুকিয়ে রেখেছি। মন যত চায়, মনের ইচ্ছা ওই গলার টিপায় ওকে হত্যা করে রেখেছি। বাট আসলেই মন অনেক ডেসপারেটলি চায় মানুষের ভালোবাসায় সাড়া দিতে। আচ্ছা, তো কোনো
হয় না যে আসলে আপনি তো আরো ভালো জানেন, ওয়ান অফ দ্য বেস্ট পারপারেজি ইন বিডি। আচ্ছা, তো বিনোদনের সাংবাদিক হিসাবে আপনার নাম অনেকের মধ্যেই উপরে শুনি, আমি যতটুকু জানি এবং শুনি, সমস্ত তথ্য আপনার কাছে থাকে। আপনি রিভিউ করে দেখেন যে ব্যক্তি এতেশামের অনেক বাজে কথা আপনি শুনবেন, শুধু গুরু এতেশামের কারণে এতেশামের নামে কোনো খবর আপনি আবিষ্কার করতে পারবেন না। না, আসলে এটাই কি কারণে আসলে এটাই শুধু ওই শ্রদ্ধা জায়গা থেকে আমাকে মানুষ ছিটকে ফেলুক, আমার গায়ে থুতু দেখ, এই জিনিসটা আমি নিতে পারবো না, এই ভয় নিজেকে লুকিয়ে রাখি, বেঁধে রাখি। বাট এই ঘটনার অনেক মানুষ তো সেই সুযোগের সদ্ব্যবহারটা করে থাকে, দুর্ব্যবহারটা করে থাকে। আমার কাছে ওই শ্রদ্ধা, ওই ভালো লাগা, ভালোবাসাটা ইটস রিয়েলি ওর্দি। আমি হাজারবার জন্ম নিতে চাই শুধু ওই হিসাবে, যে একজন মানুষ হিসেবে হলেও থাকুক, যে গোলাপ শাহ মাজারের সামনে এতেশাম যদি মাইক নিয়ে বসে তাও আমার কথা শুনবার জন্য আমার পাশে বসে থাকবে। এই ভালোবাসায় শ্রদ্ধা জায়গা আমি ছাড়তে চাই না আফতাব ভাই। আচ্ছা, আপনার কাছে যদি ভালোবাসার সংজ্ঞা জানতে চাওয়া হয় তাহলে কি বলবেন? নিজেকে ভালো রাখি আর অনেককে ভালোবেসে সবাই মিলে ভালো থাকি, এটা যে সামগ্রিক অর্থে। আচ্ছা। আর যদি ব্যক্তি পর্যায়ে রোমান্টিক ভালোবাসার কথা বলেন, আমি তার কথা মনে করে সত্যি জ্যোৎস্নায় ভাসতে চাই। তাকে নিয়ে সত্যি আমি সেই হোটেলের বারান্দায় দাঁড়াতে চাই যেখান থেকে কক্সেস বাজারকে হাত বাড়ালে ছুঁয়ে দেখা যায়। আমি তাকে সাথে নিয়ে এত বেশি উচ্ছ্বসিত হতে চাই, উচ্ছ্বাসের প্যাটার্নটা হয়তো এরকম হবে যে আমি ঝকঝকে ক্যাপিটাল FM এর মতো বেঁচে থাকতে চাই। আমি নির্দ্বিধায় জানিয়ে দিতে চাই, কবিতা কিংবা গানের চেয়ে যেন তোমার সঙ্গ আমার অধিকতর প্রিয়। আমারও চাই পস ইন্টেরিয়র আর ঝকঝকে বাণিজ্যিক ভবন, এতখানি উঁচুতে যেন তার উঁচু ভবন থেকে নীল আকাশকে চুম্বন দেয়া যায়। সপ্তাহান্তে আমি একটা দিন পাগল হতে চাই তোমার হাত ধরে, এতখানি পাগল যেন জুতোর ডগার দিকে তাকিয়ে মঙ্গল গ্রহের প্রতিবিম্ব দেখতে পায়। এগুলো যাকে নিয়ে হবে জি। তাকেই ভালোবাসা বলে। বাহ, অদ্ভুত অদ্ভুত ভালোবাসার সংজ্ঞা। অনেক অনেক শুভকামনা। আর এর মধ্যে আমার নাকটা অনেক বন্ধ হয়ে গেছে, আমি আসলে কথা বলতে আসলে পারছি না। প্রশ্নগুলো যদি আমার জানা থাকতো আমি হয়তো করার চেষ্টা করতাম, কিন্তু এই দুঃসাহসটি মনে হয় করা ঠিক হবে না। না, আমরা আসলে অনেক অনেক শুভকামনা জানাতে চাচ্ছি, যেহেতু এতেশাম ভাই তার নতুন অনুষ্ঠানটা আমাদের এই রেডিও চ্যানেলে শুরু করতে যাচ্ছে। আমাদের হাতে একদমই সময় কম, যে ছোট্ট করে কিছু বলার থাকে আমাদের ক্যাপিটাল FM কে বা আমাদের অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার থাকে যদি। ওকে, রিয়েলি আই এম এক্সাইটেড। আমি আমার লিসেনারদের সাথে কমিউনিকেট করার জন্য মুখিয়ে আছি। তার আগে শুধু বলবো এতটুকুই, আমি যতটুকু আপনাদের সম্বন্ধে জেনেছি, আপনাদের কাছ থেকে এসে যে ভালোবাসা এবং ভালো লাগা পেয়েছি, অনেক কৃতজ্ঞতা 94.8 কে, তার অথরিটিসকে, সমস্ত কলাকুশলীদেরকে, এবং স্পেশালি আপনাকে এবং রাশেদ ভাইকে, যে রিমান্ডের মতো এত একটা হাই ভোল্টেজ প্রোগ্রামে আমাকে ফ্লোর দেওয়ার জন্য। সো আই এম রিয়েলি রিয়েলি ব্লেসড। আজকের রিমান্ড আরো অনেক লম্বা হলে ভালো হতো। আসলে মনে হচ্ছিল আজকের রিমান্ডটি অনেক লম্বা হওয়া উচিত ছিল। আসলে যে যে মানুষটার সাথে কথা বলছিলাম, এই অনুষ্ঠানের সাথে সারা রাত কথা বললো, আসলে শেষ হবে না। আমি কি আমার লিসেনারদের কাছ থেকে একটু বিদায় নিতে পারি? ওকে, আমি দিস ইজ দ্য ক্যামেরা রাইট, যেখানে ফেসবুক লাইভে যাচ্ছে। অনেক ভালোবাসি তোমাদেরকে আমি, তোমাদের গুরু এতেশাম পাগলের মতো বুকে আছে তোমাদের সাথে, তোমাদের অন্তরের সাথে অন্তরটাকে মেলানোর জন্য। যতটুকু আমার কণ্ঠস্বর যাচ্ছে, বিশ্বাস করো আমি একটা মুহূর্তের জন্য ভালো নাই, একটা মুহূর্তের জন্য লিটারালি আমি ভালো নাই। আমি মুখে আছি কখন তোমাদের সাথে আমার ইন্টারাকশন হবে। আর এই ছন্দপতন, এই সাময়িক বিরতি তোমরা বুঝিয়ে দিয়েছো যে কি পরিমাণ প্রচন্ড রকম ভালো লাগা, ভালোবাসায় বেঁধে রেখেছো এই এতেশামকে। আমি কাঙ্গাল কোনোভাবেই তোমাদের এই ভালোবাসার জন্য দাবি রাখি না, সে যোগ্যতা আমি রাখি না। আমি অনেক পচা সব দিক দিয়ে, বাট বিশ্বাস করো তোমাদের ওই সম্বোধন, ওই গুরু সম্বোধনের জন্য আমি এনিথিং তোমাদের জন্য, মানে আই জাস্ট ডু এনিথিং ফর ইউ। এক্সট্রিম লিমিট পর্যন্ত তোমাদের জন্য যেতে পারি। অনেক ভালোবাসি তোমাদেরকে আমি, তোমাদের জন্য অনেক দোয়া। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। অনেক অনেক ধন্যবাদ এতেশাম ভাই। রাশেদ, একটু বিদায় নিয়ে নাও, যেহেতু আমার নাক বন্ধ হয়ে আছে, আজকে আর বিদায় নিতে পারছি না। যারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, এবং নিশ্চয়ই আপনারা মুখিয়ে আছেন লাভ গুরুর কবে থেকে এই চ্যানেলটিতে শো শুরু হচ্ছে সেই দিনটি পর্যন্ত। সুতরাং আমার মনে হয় যে আপনারা এই দিন থেকে শুরু করে, মানে আজকে থেকে শুরু করে প্রত্যেকটি দিন ক্যাপিটাল FM 94.8 এর সাথে থাকবেন, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো আমরা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।